আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় সব পক্ষকে ছাড় দিতে হবে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ও প্রবাসী সংগঠক এম রহমান মাসুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় সব পক্ষকে ছাড় দিতে হবে। আমি প্রথমেই আসলে জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ মিরাজ মিয়ার কাছে আসতে চাই। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর অধ্যাপক আলী রিয়াজ বলেছেন জাতীয় সনদ তৈরিতে সব পক্ষকেই ছাড় দিতে হবে। আমি আপনার কাছে জানতে চাই, এনসিপি কি আসলে সব বিষয়ে ছাড় দিতে প্রস্তুত, বা কোন কোন বিষয়ে ছাড় দিতে প্রস্তুত বলে মনে হয় আপনার কাছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে সহ আলোচক হিসেবে যিনি আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক হিসেবে আপনারা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে আমরা আগে থেকেই বলে আসছি, যখন আমাদের জাতীয় নাগরিক পার্টি হয়নি, যখন জাতীয় নাগরিক কমিটি ছিল, তখন থেকে আমরা বলে আসছি যে গত ৩ আগস্ট ২০২৪ সালে জনাব নাহিদ ইসলাম শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি যে এক দফার ঘোষণা দিয়েছিলেন, সেখানে বক্তব্যটি এরকম ছিল যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন ৩ তারিখের ২ দিন পরেই, অর্থাৎ ৪-৫ তারিখই যে ফেসিবাদী সরকারের পতন ঘটবে, এটি আসলে আমরা তখনও আমরা আসলে ওইভাবে জানতাম না, আমাদের শিওর ছিল না। যদি ৫ তারিখে পতন না ঘটতো তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু এই এক দফার উপর ভিত্তি করে চলতে থাকতো, যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো আমরা যেখানে নাগরিক কমিটি থেকে শুরু করে পরবর্তীতে যখন জাতীয় নাগরিক পার্টি হয়, আমাদের শুরু থেকেই যে এই সংস্কারের বিষয়ে আমাদের একটা বিষয় একদম আমরা অনড় ছিলাম, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে বর্তমানে যে ফেসিবাদী যে রাষ্ট্র কাঠামো রয়েছে, রাষ্ট্রের সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের এই ফেসিবাদ যেই প্রত্যেকটা এলিমেন্ট যেখানে রয়েছে রাষ্ট্রের, সেই জায়গা থেকে ফেসিবাদী ব্যবস্থার বিলুপটা ঘটায় এই ধরনের যে পরিবর্তন বা এই ধরনের সংস্কার যদি না আসে, তাহলে আমরা আসলে এই ধরনের সংস্কার আমরা মেনে নিব না। তো এক্ষেত্রে আমাদের প্রথম প্রস্তাব ছিল যে এই যে ফেসিবাদী কাঠামো হওয়ার ক্ষেত্রে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে আমাদের সংবিধানে যেই অনেকগুলো বিষয় ছিল যেটা আসলে একটা ফেসিবাদী ব্যবস্থা তৈরি করে, যেমন হচ্ছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ছিল, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাংবিধানিক যেই পদগুলোর ছিল, সংবিধিবদ্ধ যে পদ, যেমন পিএসসি, তারপরে হচ্ছে তথ্য কমিশন, নির্বাচন কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই সংবিধিবদ্ধ পদগুলোতে দেখা যাচ্ছে যে এগুলো আসলে স্বাধীন বা নিরপেক্ষ জায়গায় থাকে না। তো এই জায়গাটাতে পরিবর্তন। তারপরে হচ্ছে সংবিধানে প্রধানমন্ত্রীর যে একনায়কতন্ত্র, অর্থাৎ একটা প্রাইম মিনিস্টার তিনি আসলে দেখা যায় তিনি একটা স্বৈরাচারী হয়ে ওঠেন, কিভাবে তাকে নানাভাবে তাকে ক্ষমতায়িত করা হয়েছে। কারণ ১৯৭২ সালে যখন সংবিধানটি করা হয় তখন কিন্তু এটিকে এক ব্যক্তিকেই ফোকাস করে করা হয়। তো যে কারণে আমরা বলছি যে প্রাইম মিনিস্টারের ক্ষমতার কমানোর জন্য সেক্ষেত্রে আমাকে দলীয় প্রধান এবং হচ্ছে সরকার প্রধান এক ব্যক্তি হতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ তিনি জীবনে ২ বার প্রধানমন্ত্রী হতে পারবেন। এই বিষয়ে কিন্তু বিএনপি একমত হয়েছে আজকে। তো এই জায়গা থেকে আমরা বলেছিলাম যে একদম বেসিক যে সংস্কার বা মৌলিক সংস্কার, এই জায়গাগুলোতে একমত হতে হবে। তো এখন বেসিক সংস্কারে আমরা দেখি যে কোনটা কোনটা হয়েছে। আমরা বলেছি যে সংবিধানের আর্টিকেল যে ৭২ আছে, মানে ৭০ যে অনুচ্ছেদ আছে, সেটি বাতিল করতে হবে। আমরা দেখেছি যে সংবিধান সংস্কার কমিশনও বলেছে এই ব্যাপারটিতে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, তাহলে আমাদের এটির সাথে আমরা একমত হয়েছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দাবি ছিল যে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক পদগুলো, এগুলো আসলে প্রাইম মিনিস্টারের হাতে না রেখে এটা একটা আলাদা কমিশন হবে, যেটা আমরা বলছি যে এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল। তো এই জায়গাটা তো আসলে সংস্কার কমিশন থেকে বলা হয়েছে যে তারাও এই ব্যাপারটাতে একটা আলোচনায় আছে। আশা করি যে এটা তো একমত হয়ে যাবে সব দল। আমরা এইটাতে এনসিসিতে আমরা কোনো প্রকার ছাড় দিতে রাজি না। কারণ আসলে এই এনসিসির কাজ কি, মানে একটা রাষ্ট্রের যে আপনার ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি যদি বলেন আপনি, সেই লিবারেল ডেমোক্রেসিতে খালি পিরিয়ডিক্যাল ইলেকশন হবে ৫ বছর পর পর, ৪ বছর পর পর, এটি কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রের এই পিরিয়ডিক্যাল ইলেকশনের পাশাপাশি একটি অন্যতম স্টেক হচ্ছে, সেটি হচ্ছে রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্ট, প্রতিষ্ঠানের স্বাধীনতা। তো এই যে আমি প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, পিএসসি, নির্বাচন কমিশন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে হচ্ছে আপনার যেই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই প্রতিষ্ঠানগুলোর কাজ হচ্ছে যিনি প্রাইম মিনিস্টার হবেন তাকে প্রত্যেকটা জায়গায় তাকে অ্যাকাউন্টেবল রাখা, তাকে জবাবদিহিতার মধ্যে রাখা। এখন এই এনসিপি, আমরা যেটা বলছিলাম এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এই জায়গাটাতে এটা প্রাইম মিনিস্টার হাতে না রেখে এটা আসলে একটা স্বাধীন একটা কমিটি থাকবে, যেই কমিটি পদগুলোতে নিয়োগ দেবে। তো এখন সংস্কার কমিশন আজকে দেখেছি যে তারা এটাতে কমিটির মাধ্যমেই নিয়োগের বিষয় আসছে। তো ওই জায়গা থেকে আমরা বলছি যে এই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে আসলে আমরা আগামী ইলেকশনে পার্টিসিপেট করব কিনা সেটিও আসলে আমাদের সংশয়ের মধ্যে ছিল। তো এখন ঐক্যমত্য কমিশন যেহেতু বলেছে সব বিষয়ে ছাড় দিতে হবে সবাইকে কিছু কিছু ক্ষেত্রে, তো ওই জায়গায় আমাদের যে মৌলিক যে সংস্কার আছে আমরা এটাতে অনড় থাকবো। এবং হচ্ছে
আমরা যেটা বারবার বলেছি যে প্রাইম মিনিস্টার একনায়কতন্ত্র কমানোর পাশাপাশি যে জীবনে প্রধানমন্ত্রী দুইবার বেশি হতে পারবে না, এটি আজকে একত্রিত হয়েছে যে বিএনপিও থেকে ওইটি তারা রাজি হয়েছে। তো আমরা আসলে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আমাদের অনেক বিএনপি থেকে প্রথমে একটা দাবি ছিল যে ওয়েস্টমিনিস্টার যে সিস্টেম, গণতন্ত্রের যে সর্বোচ্চ যে ভার্সন যেটা আমরা সবাই ফলো করে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, সেখানে আসলে একজন প্রাইম মিনিস্টার তিনি কত বছর থাকবেন, মানে কয় লিমিটে থাকবেন, এটার কোনো বিধিনিষেধ সেখানে নেই। তাহলে আমাদের মতো দেশে কেন এটা প্রয়োজন? আমরা এটা বলেছি যে দেখেন, এই যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকারের কোনো সিস্টেম নেই সেখানে। তো আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমে কিন্তু সেখানে 70 অনুচ্ছেদের মতো কোনো বিধান নেই। তো যে কারণে আমরা বলছি যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম যেটা গড়ে উঠেছে, যেটা ব্রিটেনে আছে, নেদারল্যান্ডে আছে, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়াতে আছে, এটা আসলে ওই দেশের একটা যেই যুগে যুগে তাদের ঐতিহাসিক যে কনটেক্সট, সেই কনটেক্সের উপর ভিত্তি করে একটা রাষ্ট্রের শাসন কাঠামো তৈরি হয়ে থাকে। তো এই জায়গা থেকে আমরা বলছি যে ব্রিটেনের সংবিধানের বাইরেও কিন্তু তাদের কিছু কাস্টমস প্রথা রয়েছে। তো এখন বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের হিস্টোরিক্যাল কনটেক্সট, বাংলাদেশের রাষ্ট্রনিক বিবেচনায় আসলে আমাদেরকে সব কিছু যে ওয়েস্টমিনিস্টার মতো হতে হবে ওইরকম না। এই জায়গা থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটি যেমন হতে পারে, তারপরে প্রাইম মিনিস্টারের যে লিমিট এটিও হতে পারে। এটি হচ্ছে আমাদের যে রাজনৈতিক কালচার, রাজনৈতিক যে সংস্কৃতি, সেটির সাথে সাদৃশ্যপূর্ণ রেখে। জি, তার মানে মৌলিক কিছু বিষয়ে আপনাদের অবস্থান একই থাকবে, সেখানে আপনারা ছাড় দিতে চান না। আমি আবারও আসবো আপনার কাছে। আমি এ পর্যায়ে মাসুম এর কাছে আসতে চাই। এম রহমান মাসুম, আপনি তো দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন, দেশের বাইরে থেকে বিভিন্নভাবে অবদান রাখছেন, সামাজিক মাধ্যমে আপনি সরব আছেন। আপনি দীর্ঘদিন পরে এসে দেশের অবস্থা আসলে কি দেখছেন? আমি আসলে আপনার কাছে জানতে চাই আপনার অভিজ্ঞতাটা কি মনে হচ্ছে, আগে যেরকম দেখেছেন এখন কেমন মনে হচ্ছে সেই জায়গাটি থেকে আসলে? থ্যাংক ইউ একুশে টেলিভিশন এবং আপনাকে এবং আমার সহ আলোচক যিনি আছেন এবং আপনাদের দর্শক যারা আছেন সবাইকে। আমি সবচেয়ে সিগনিফিক্যান্ট যে জিনিসটা আমি দেখেছি বা দেখতেছি সেটা হচ্ছে মানুষের মধ্যে ভয়ভীতি নাই, একদম নেই। যেটা বিগত সরকারের আমলে ছিল, কথা বলার আগেও 3 বার ভাবতে হতো শব্দটা কি বলবে কিনা বা কাকে উদ্দেশ্য করে কি বলবে, এটা একদমই নাই। দেয়ার আর সাম chaos, বাট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে পরিবর্তন যে সাধিত হচ্ছে না তা কিন্তু বলা মুশকিল হচ্ছে। ফর এক্সাম্পল, তারা অনেকগুলো কাজ কিন্তু তারা আস্তে আস্তে গুছিয়ে আনতেছেন। তো এটার সুফল পেতে গেলে আমার মনে হয় কিছুটা সময় লাগবে এক্ষেত্রে। যদি এটা ভিজিবল হতো, কিন্তু পলিটিক্যাল পার্টিজের যে এক ধরনের কেওস বা ডিস্টারবেন্সেস বা তাদের যে অতি আগ্রহ বিভিন্ন কারণে, এটা একটু বাটা পড়েছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর সাম চেঞ্জেস অলরেডি টেকেন প্লেস, আই মিন ডেফিনেটলি। বাট মূল যে জায়গাগুলো সেগুলো হচ্ছে যে প্রথম যে 3 মাসের একটা বন্ড ছিল বা কমান্ডিং সিচুয়েশনে ছিল, পজিশনে ছিল গভর্নমেন্ট, ওইটাতে একটু বাটা পড়েছে। কেননা যে যারা নিজেদেরকে স্টেক হোল্ডার্স মনে করেন বাংলাদেশের রাজনীতিতে, ফর এক্সাম্পল পলিটিক্যাল পার্টির যারা, যদিও তারা স্টেক হোল্ডার্স না, আসলে স্টেক হোল্ডার্স হলো জনগণ। পলিটিক্যাল পার্টিজ কখনোই স্টেক হোল্ডার্স হতে পারে না। এটা তারা একটা ভুয়া এবং ভুল ন্যারেটিভ তারা প্রচার করে থাকেন সাধারণত, কারণ তারাই মনে করেন তারাই সব কিছু। পরিবর্তন এই জায়গাতে যে যারা কথা বলতে পারতো না, তাদের চেহারা আমরা দেখতাম না, তারা মাঠে দেখতেছি এখন। এবং মানুষের ভিতরে ভয় ভীতি নাই বলতে সারে, যে যেভাবে পারে কথা বলতে পারতেছে। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে ইভেন নোংরাভাবে নেইকেডলি অ্যাটাক করা হয়, সেনাবাহিনীর প্রধানকে যেভাবে করা, ইভেন বাংলাদেশে বসেও এই কথাগুলো খালি শুধু বিদেশে বসে যে মানুষ করতেছে তা কিন্তু নয়। আপনি কিন্তু দেখতে পাবেন যে এদেশে বসেও কিন্তু ডক্টর ইউনূসের কে কঠোর সমালোচনা করা হচ্ছে, আসিফ নজরুলের মতো ব্যক্তিকে কঠোর সমালোচনা করা হচ্ছে। এই পরিবর্তনগুলা এসেছে। বা ইন টার্মস অফ গভর্নিং সিস্টেম আমি যদি দেখি, পুলিশের ক্ষেত্রে হয়তো আগের মতো নাই, কিন্তু পুলিশের যে প্রধান, যে একটু আগে আমি ইন্টারভিউ নিয়ে আসলাম, যে পরিবর্তন সাধিত করার বা বেসিক পুলিশিং প্রতিষ্ঠা করার লক্ষ্যে বা প্রয়াসে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমি মনে করি। জি, আমি আবার মিরাজের কাছে আসতে চাই যে আসলে একটি বিষয় আছে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসে জাতীয় ঐক্যমত্য কমিশনের পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না। উচ্চকক্ষ নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও 3 বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির অন্তর্ভুক্ত হবে না। আপনার কি এই বিষয়ের সঙ্গে পুরোপুরি একমত? যে নিয়োগ কমিটি করা হচ্ছে সেখানে যে নিয়োগ কমিটিতে যেটা হয়েছে, নামটা পরিবর্তন করে জাস্ট জাতীয় সাংবিধানিক কাউন্সিল থেকে সংবিধিবদ্ধ একটা কমিটি, নামটা পরিবর্তন হয়েছে। আমরা শুরু থেকে আমাদের প্রস্তাবে প্রথম যে প্রস্তাবটা ছিল এনসিসিতে, জাতীয়
সাংবিধানিক কাউন্সিলে, সেখানে বলা হয়েছিল যে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল সে রাষ্ট্রপতি নিয়োগও দিবে, সে বিচারপতি নিয়োগও দিবে, সে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবে। আমরা কিন্তু শুরু থেকে এটির বিরোধিতা করে আসছি। আমরা বলছি শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেমন আগে হচ্ছে আমরা যে ফেসিবাদী ব্যবস্থার কথা বলছি, আগে হচ্ছে এখন বর্তমান সিস্টেমে কাঠামোটা কি আছে, যে একজন প্রাইম মিনিস্টার হওয়ার পর আপনি যদি দেখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, সেখানে যিনি প্রধান হবেন তাকে কে নিয়োগ দেয়? তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেয়। রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করে নিয়োগ দেয়? প্রধানমন্ত্রী পরামর্শ করবে। অর্থাৎ নিয়োগটা রাষ্ট্রপতি দিলেও এটা আলটিমেটলি নিয়োগটা কিন্তু প্রধানমন্ত্রী দিচ্ছে। দ্বিতীয়ত আপনি যদি দেখেন নির্বাচন কমিশনের প্রধান, এটা কিভাবে নিয়োগ হয়? রাষ্ট্রপতি তাদের যে একটা সার্চ টিম ছিল ওইটার মাধ্যমে রাষ্ট্রপতি, তার প্রধান বিচারপতি, তারা হচ্ছে একটা নির্বাচন কমিশনের একটা সার্চ টিম নিয়োগ দেয়। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিয়োগ দিচ্ছে। তো যে কারণে আসলে আপনার যেই প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীকে তার একটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবে, দেখা যাচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রধান যিনি থাকেন, হেড চিফ যিনি থাকেন, তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিচ্ছে। তাহলে এটা তো আপনার কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে যিনি দায়বদ্ধতার মধ্যে রাখবে সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিচ্ছে, তাহলে দায়বদ্ধতাটা আর থাকছে না। এই কারণে আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আসলে প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়ে এটা একটা নিরপেক্ষ যারা আছে তাদের থেকে। এখানে আসলে যেই প্রস্তাবটা বলা হয়েছে যে নিয়োগের জন্য যে একটা সংবিধিবদ্ধ কমিটি, এটার সাথে আমরা একমত আছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা বারবার যেটা বলছি যে সব পক্ষকেই ছাড় দিতে হবে। এখন ছাড়ের ক্ষেত্রে অনেক জায়গা আছে, রাজনৈতিক সবগুলো দলকে কিন্তু একটা জায়গায় এসে জুলাইয়ের যে চার্টার, ওই চার্টারটা কিন্তু আমাদের তৈরি করতে হবে, যে চার্টার উপর আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে। কিন্তু কিছু বিষয় আছে যে বিষয়টা তো আসলে আপনি ছাড় দিলে ওই যে ফেসিবাদী ব্যবস্থার যে বিলুপ সেটা ঘটছে না, আগের যে বাংলাদেশ সেটাই রচ্ছে। সেটা হচ্ছে আপনি পার্লামেন্টের, আমরা বলছি যে পার্লামেন্টে আপার হাউস থাকবে। এখন এই পার্লামেন্টের আপার হাউসে যে 100 পার্লামেন্ট যেই সংসদ সদস্য আসবে, এই 100 সংসদ সদস্যকে আপনি পিক অ্যান্ড চুজের মাধ্যমে আনবেন কিনা? আপনি যদি 100 সদস্যকে যদি আপনি পিক অ্যান্ড চুজের মাধ্যমে পার্লামেন্টে নিয়ে আসেন, তাহলে রাষ্ট্রের বেসিক কোনো পরিবর্তন হয় না। আপনি যদি ওয়েস্টমিনিস্টারের কথা বলেন, বিভিন্ন যে সকল রাষ্ট্রে পার্লামেন্টের আপার হাউস আছে, ওই আপার হাউসের কাজ কি? আপার হাউসের একদম একটা বেসিক কারণ হচ্ছে আপার হাউস যেটা করে যে আমাদের পার্লামেন্টের লোয়ার হাউসে যেটা ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে যারা সংসদে নির্বাচিত হয়ে আসে, তাদের রাজনীতিটা থাকে সাধারণত একটা রিপ্রেজেন্টেটিভ রাজনীতি। তারা ওই নির্দিষ্ট অঞ্চলের জনগণকে প্রতিনিধিত্ব করে। আমাদের সংসদে যে 300 আসন আছে, এই 300 আসনে যারা নির্বাচনে দাঁড়ায় তারা কিন্তু এক একটা অঞ্চলের প্রতিনিধি হিসেবে রাজনীতিটা করে, এবং ওই অঞ্চলে তাকে সময় দিতে হয়, ওই অঞ্চলের মানুষের সাথে উঠা বসা করতে হয়, ওই অঞ্চলের উন্নয়ন নিয়ে তাকে থাকতে হয়। যে কারণে এই পার্লামেন্টের নিচের হাউসে যারা থাকে, লোয়ার হাউসে, তাদের কাজটা থাকে আসলে তাদের ওই নির্দিষ্ট যে টেরিটরি আছে, কনস্টিটিউয়েন্সি আছে, ওইটাকে কেন্দ্র করে। কিন্তু পার্লামেন্টের আপার হাউস যেটা থাকে, ওই আপার হাউসের কাজ হচ্ছে একটা রাষ্ট্রের যে পলিসিগত যে জায়গাগুলো আছে, যে আপনার রাষ্ট্রের পলিসি কিভাবে হবে, রাষ্ট্রের সংবিধান পরিবর্তনটা কিভাবে হবে, আপার হাউসের কাজ হচ্ছে ওইটা। তো এখন আমি যদি আপার হাউসটা যদি আমি পিক অ্যান্ড চুজের মাধ্যমে নিয়ে আসি, তাহলে এটা যেটা ঘটবে যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের, যারা ধরেন লোয়ার হাউসে যারা জিতে আসতে পারবে না কনস্টিটিউশন থেকে, অথবা যাদেরকে নির্বাচনে নমিনেশন দিতে পারবে না, তাদেরকে জাস্ট খুশি করার জন্য আপনি আপার হাউসে নিয়ে আসবেন। এটা আসলে রাষ্ট্রের কোনো বেসিক কাঠামোগত পরিবর্তন আসছে না। রাষ্ট্রের একটা আর্থিক যে খাত, সেখানে বিশাল অপচয় ঘটছে। যে কারণে আমরা বলছি আপার হাউসের যেটা এই যারা আসবে, তারা হচ্ছে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বা পিয়ার সিস্টেমে তাকে আসতে হবে। পিয়ার সিস্টেমে যখন আসবে, তখন আপনার এটা একটা ওপেন একটা হচ্ছে ক্লোজ লিস্ট থাকে, আর একটা হচ্ছে ওপেন লিস্ট থাকে। ওপেন লিস্টে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলকে নির্বাচনের আগে তাকে ওই ওপেন লিস্ট করে দিতে হয় যে আমি যদি নির্বাচনে 20% ভোট পাই, তাহলে আমি হচ্ছে আপার হাউসে 20টা লোককে আমি বসাতে পারবো। এখন ওই 20টা লোক কে হবে, ওটা কিন্তু আপনার একটা তালিকা আপনি জনগণকে তারা জনগণের সামনে দিয়ে দেবে। তখন জনগণ, ভোটাররা যখন দেখবে যে আমি যদি বিএনপিকে ভোট দেই, তাহলে তাদের আপার হাউসে আইনজীবী হিসেবে এই ব্যক্তিরা যাচ্ছে, তারপরে হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে এই ব্যক্তিরা যাচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু একটা জনগণকে, আপনি কি আপার হাউসে কি সাজেস্ট করছেন, ওটাও কিন্তু জনগণের কাছে থেকে যাচ্ছে। তো যে কারণে আমরা বলছি এটা পিয়ার সিস্টেমে যখন হবে, একে তো হচ্ছে জনগণ সেটা দেখতে পারবে যে আমার আপার হাউসে সংবিধান তৈরি করার জন্য, রাষ্ট্রের পলিসি তৈরি করার জন্য কোন লোকটা যাচ্ছে সেটা জনগণ জানতে পারবে। দ্বিতীয়ত ওইটার উপর ভিত্তি করে সে কিন্তু ভোট দিতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপার হাউস যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে আমি নিয়ে আসি, তাহলে এখানে আছে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল নির্বাচনে পার্টিসিপেট করছে, সকল দলের একটা পার্টিসিপেশন থাকছে। তো যে কারণে আসলে সকল দলের পার্টিসিপেশন এখানে থাকছে, সবচেয়ে যোগ্য ব্যক্তিরা এখানে আসতেছে। তো যে কারণে আমার লোয়ার হাউসে যেহেতু তারা নিজের কনস্টিটিউয়েন্সি নিয়ে ব্যস্ত থাকে, তারা রাষ্ট্রের আইন পলিসি এই ব্যাপারগুলো তাদের জানাশোনা নাও থাকতে পারে, যে কারণে আপার হাউসের মাধ্যমে আমি ওই বিষয়টা কভার দিতে পারছি। তো যে কারণে আমরা বলছি যে একদম রাষ্ট্রের বেসিক সংস্কার যেগুলোতে আমরা আসলে ছাড় দিতে রাজি না, সেটা হচ্ছে আমাদের এই যে প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা সেটাকে কমানো। দ্বিতীয়ত হচ্ছে আপার হাউসে হচ্ছে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম। তৃতীয়ত হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে একটা কমিটি বলি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিল বলি, সেটি থাকতে হবে।
জি, চমৎকারভাবে বিশ্লেষণ করলেন মিরাজ। আমি মাসুমের কাছে আসতে চাই যে আমি আপনার কিছু অভিজ্ঞতা জানতে চাই, যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আপনি তো দীর্ঘদিন ধরেই কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে, যেগুলো আমরা দেখেছি অনেক সময়। আপনি 5 আগস্টের আগেও কাজ করেছেন এবং তারপরেও কাজ করছেন। আপনি কি একটু বলবেন আপনি কিভাবে আসলে সোর্সিংগুলো করেন আপনার কাজের? সোর্সিংয়ের ক্ষেত্রে ধরেন ইন টার্মস অফ বাংলাদেশের কথা বলছেন আপনি? দুই ক্ষেত্রে, বাংলাদেশ বা আন্তর্জাতিক ক্ষেত্রে তো আপনি কাজ করছেন। তো আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে বিভিন্ন সংবাদপত্রে আমরা সেগুলো দেখি। এই ঘটনাগুলোকে আবার জাস্টিফাই করার জন্য বা ভেরিফাই করার জন্য দ্যার আর মেনি আদার, আমি যদি বলি সোর্সেস, ফর এক্সাম্পল ড্রজ রিপোর্ট, আমি একটাকে বলেছিলাম, একটা উদাহরণ দিলাম, অথবা অনেকে নামও শুনে নেই কখনো। এরা কোন কর্পোরেশনের হয়ে কাজ করে না। মনে রাখবেন, CNN, MSNBC বলেন বা BBC যদি বলেন, স্কাই নিউজ, এরা বিভিন্ন কর্পোরেশনের অধীনে কাজ করে। সুতরাং তাদের অনেক ক্ষেত্রে অনেক খবর তারা দিতে পারে না ওইভাবে যেভাবে এটা আসা উচিত। সো বিভিন্ন সোর্সিং আছে, এগুলো আমরা কম্পেয়ার করি এটার সাথে কোনটা জাস্টিফাই, প্লাস কমন সেন্স এবং কি হতে পারে তার উপর ভিত্তি করে আমরা আসলে এই তথ্যগুলা যাচাই বাছাই করে থাকি। বাংলাদেশের ক্ষেত্রে হলো আপনারা মেইন স্ট্রিম মিডিয়া দেন, সোশ্যাল মিডিয়া ইটস এ গ্রেট সোর্স অফ গেটিং ইনফরমেশন অ্যাজ ওয়েল। সো এখান থেকে আমরা নিই। তারপরে এটার উপর ভিত্তি করে আপনি যদি কম্পেয়ার করেন অন দ্য বেসড অন দ্য অ্যাভেইলেবিলিটি অফ দ্য নিউজ, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং যারা নিউজ দেন বা নিউজ বিশ্লেষণ করেন তাদের কমন সেন্স কিন্তু বিশাল বড় একটা কাজ। আপনি PhD ডিগ্রি থাকতে পারে আপনার, কিন্তু কমন সেন্স যদি না থাকে রাজনীতি বিশ্লেষণ করার ক্ষেত্রে, আপনি কিন্তু ওটা অ্যাকুরেট হতে পারবেন না। কারণ রাজনীতিবিদদেরও একটা ফেশিয়াল একটা এক্সপ্রেশন আছে, তাদেরও একটা চারিত্রিক একটা ক্যারেক্টারিস্টিক বা বডি ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো আপনি দেখতেই পারবেন। ফর এক্সাম্পল, একটা মিটিং হলো দুটা রাজনৈতিক দলের ভিতরে, এই মিটিংয়ের তারা যখন বের হয়ে আসেন, যতই তারা লুকানোর চেষ্টা করেন না কেন, তাদের ফেস দেখে আপনি বুঝতে পারবেন, মানে কিছুটা আন্দাজ করা যায়। তারপরে তো সোর্সগুলো আছে। আপনার আরও কিছু বিষয় আছে যেগুলো রিফর্মসের কথাবার্তা আছে, এগুলো নিয়ে আলোচনা কি করা দরকার? জি, অবশ্যই। আমি আপনার কাছে সেটিগুলোই জানতে চাই যে আসলে আপনি যে সময়টাতে ছিলেন বাংলাদেশে আর এখন যে সময়টা দেখছেন, সেই সময়টাই আমি আপনার কাছে আসলে বিস্তারিত চাচ্ছি। বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে, এটি একটি ভালো একটি দিক যে আসলে মতৈক্য আর অনৈক্য যেটাই থাকুক না, একটা পর্যন্ত একমত হতেই হবে। সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, কিভাবে ব্যাখ্যা করতে চান? আচ্ছা, রিফর্মসের ক্ষেত্রে আমি বলে থাকি, এখানে যে রিফর্মস নিয়ে এখন কথা হচ্ছে, আমি বাংলাতে বলি, আমি 7 বছর বা 8 বছর আগে এই বিষয়গুলো নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছিলাম। আমি বলছিলাম যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের যে রিফর্মস যদি না হয়, তাহলে কোনোদিন সাস্টেইনেবল ডেমোক্রেসি বা গুড গভর্নেন্স বা ল অ্যান্ড অর্ডার আমরা কখনো এক্সপেক্ট করতে পারবো না। পৃথিবীর যত দেশে গুড গভর্নেন্স বা ল অ্যান্ড অর্ডার যেগুলো আছে বা আইনের শাসন বা সুশাসন আছে, প্রত্যেকটা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ব্যক্তি নয়, ইনস্টিটিউশনস মূল ভূমিকা পালন করে। তো প্রবলেম অ্যাবাউট বাংলাদেশ ইজ দ্যাট আমাদের এগুলো নাই। এগুলা প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। আপনি বুঝতেন, মানে এটাকে প্রাতিষ্ঠানিক ইন্টেনশন দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে এগুলাকে ধ্বংস করা হয়েছে। যেখানে প্রাতিষ্ঠানিক রিফর্মস দরকার, সেখানে এক ধরনের ভিজিবল ইনভিজিবল প্রতিষ্ঠান তৈরি করে রাজনীতিবিদরা বা করাপ্টেড পলিটিশিয়ানস বা করাপ্টেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যারা আছে, তারা এটাকে ধ্বংস করেছে। এবং আমি 7 বছর ধরে আই টেক প্রাইড অফ মাইসেলফ রাইট নাও, বিকজ আজকে এসে আমার 7 বছর আগের বক্তব্য বলতে পারেন আপনি গেউ করেছিলাম, এগুলো আজকে বাস্তবে পরিণত হচ্ছে। তবে এখানে আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলা তারা এটাকে কমপ্লেক্স বানিয়ে ফেলছেন। ফর এক্সাম্পল, ওয়েস্টমিনিস্টার স্টাইলের যে রাজনীতির কথা বলা হচ্ছে, মানে যেটা প্রতিষ্ঠা করবেন, বাংলাদেশের ক্ষেত্রে এটা কম্পার্টেবল কিনা এটা ভেবে দেখা দরকার। মনে রাখবেন, ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার পলিটিক্স কিন্তু দে ডোন্ট হ্যাভ এনি রিটেন কনস্টিটিউশন। বাংলাদেশের মতো একটা দেশে যদি আপনি দে ডোন্ট হ্যাভ এনি রিটেন কনস্টিটিউশন, মানে অলিখিত সংবিধান যদি দিতে চান, ইটস নট পসিবল। যেখানে লিখিতই মানে কোনোভাবেই প্রতিষ্ঠা করা যাচ্ছে না, সেখানে অলিখিত তো অনেক দূরেই। বিকজ উই নট সিভিলাইজড, আই মিন ইন দ্যাট কনটেক্সট। সো আমি মনে করি তাদের যারা দেখা উচিত ছিল এক্ষেত্রে, সেটা হচ্ছে US মডেল অফ দ্য ডেমোক্রেসি। দিস ইজ দ্য বেস্ট মডেল অফ দ্য ডেমোক্রেসি অন দিস প্ল্যানেট। আর আমি জানি না তারা কেন এটাকে দেখতেছে না। একটু আমাদেরকে আমি বলি, ফর এক্সাম্পল, বিচার বিভাগ যেটা, আপনি জানেন যে এখানে কমপ্লেক্স কি জানেন, আমি দেখেছি এত প্রস্তাব নিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলা রিফর্মসের ক্ষেত্রে। আই থিঙ্ক এরা প্রসেসটাকে ডিলে করবেন।
বরং মেইন জায়গা না ঠিক না রেখে প্রসেসটাকে ডিলে করবেন এবং কতটা অ্যাচিভেবল এটাও কিন্তু প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতে। কারণ বাংলাদেশের যে ক্ষেত্রে যে কাঠামো ড্রাস্টিক পরিবর্তন যদি আপনি করতে চান এই মুহূর্তে, এটা কিন্তু বুমেরাং হতে পারে। এটা কিন্তু আমি বলে রাখলাম। মূলত যে জায়গাগুলোতে হাত দেওয়া উচিত ছিল, জুডিশিয়ারি, অ্যান্টি কারাপশন ব্যুরো, পুলিশিং অ্যান্ড ইলেকশন কমিশন, 4টি প্রতিষ্ঠান যদি আমি দাঁড় করাতে পারি, আমার কোনো কিছু লাগে না। ইভেন দো যেগুলো আছে এগুলা, তবে বেসিক যে 2বার বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা হচ্ছে আমেরিকান স্টাইল। সুতরাং এখানে দেখতে পাচ্ছি ওয়েস্টমিনিস্টার স্টাইল বলা হচ্ছে, আবার বলা হচ্ছে 2বার। ওয়েস্টমিনিস্টার স্টাইলে কিন্তু 2বারের বেশি প্রধানমন্ত্রী, দেয়ার ইজ নো লিমিটেশন। বাট এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মডেল। যুক্তরাষ্ট্রের মডেল দ্য বেস্ট মডেল অফ ডেমোক্রেসি অন দিস প্ল্যানেট। আমি আমার দুটো দেশে বসবাস করা, দুটো দেশেই আমার পড়ালেখা, এই অভিজ্ঞতা এবং জানাশোনা, মেইন স্ট্রিমের রাজনীতি ফলো করা, এঙ্গেজ থাকার অভিজ্ঞতা থেকে আমি বলছি যুক্তরাষ্ট্র মডেল যেটা, সেটা বেস্ট। তবে আপনি যদি এই যে বলতে আপার কক্ষ, আপনার কী বলে লোয়ার কক্ষ, সরি এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের সেনেট এবং কংগ্রেস, এই দুটো জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি তো জানেন যে এগুলো যদি ফলো করা হয় যুক্তরাষ্ট্রের মডেল, বাংলাদেশ কিন্তু মানে সীমাহীনভাবে আপনার বেনিফিট হতে পারে। কিন্তু প্রবলেম ইজ, আমি জানি না কীভাবে এগুলো আসলো, মানে যারা জীবনে এগুলো দেখেন নাই, জানেন নাই, তারাও এগুলো এখানে কিন্তু ফর্মুলা দিচ্ছেন। আপনি দেখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট আছে 4টা প্রতিষ্ঠান যেগুলো বলছি, এগুলো ড্রাস্টিক রিফর্ম করা। ফর এক্সাম্পল, পুলিশকে কীভাবে ধরবেন, এটা সাংবিধানিক কাউন্সিল দিয়ে পুলিশ ধরতে পারবেন না আপনি। পুলিশকে ধরার জন্য তখন আপনি যেতে পারেন, যুক্তরাজ্যের ক্ষেত্রে মিক্স অ্যান্ড ম্যাচ হতে পারে। ফর এক্সাম্পল, ব্রিটেনে পুলিশের অপরাধ তদন্ত করে কে, আমি আপনাকে মনে করিয়ে দিই, এটাকে বলে আইপিসিসি, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লায়েন্ট কমিশনস। পুলিশের যে কোনো অসাধারণের জন্য তাদের কাছে চায় এটা, তারা ইনকোয়ারি করবে যে ওই পুলিশ সদস্য ওই জায়গাতে আইন ভাঙছেন কিনা, অসাধারণ মানে উনি এটা ফলো করেছেন কিনা। এটা আবার আপনি যদি দেখেন যে আমাদের এই যুক্তরাষ্ট্রে সেটাতে এথিক্স কমিটি আছে প্রত্যেকটা জজের বিরুদ্ধে, এবং কোড অফ কন্ডাক্ট দেওয়া। ফর এক্সাম্পল, আমি আপনাকে পাঞ্চ করেছি মুখের উপরে, এটার মধ্যে কোড দেওয়া আছে যে আমি যে এটা যদি ডিপেন্ডস, এটা উইদাউট ওয়েপন ওর উইথ ওয়েপন, কোনভাবে আমি আপনাকে আঘাত করেছি, এটার খুব ক্লিয়ারলি বলা আছে। যদি আমি অস্ত্র দিয়ে আপনাকে মুখে দিই তাহলে 570, 3 বছর জেল, আর যদি অস্ত্র না থাকে এমনি, ফর এক্সাম্পল 2.5 years জেল। দিস ইজ দ্য কোড। এটা সেট করে দিলে বিচার বিভাগে কেউ কিছু করতে পারবে না, এবং যে কোন সময় আপনি তাকে ধরতে পারবেন। এক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে কোড যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি যদু মধু দিয়ে বিচার বিভাগ আর পরিচালনা কখনোই করতে পারবে না। কিন্তু আমি এখন যা দেখতেছি, যে ধরনের প্রস্তাব আসতেছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট হাউ উই ক্যান অ্যাচিভ দিস। কারণ ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমরা যেখানে 4টা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে পারেনি, সেখানে এত কিছু নিয়ে এসে আপনি কীভাবে করবেন, সেটা হয়তো বা সময় বলে দিবে। আবারও এ বিষয়ে আলোচনা করবো, আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ও প্রবাসী সংগঠক এম রহমান মাসুম এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। বিরতিতে যাওয়ার আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, এবার আমি মিরাজের কাছে আসতে চাই। আজকে জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের একটি বৈঠক হয়েছে, একটি প্রতিনিধি দল গিয়েছিল। সেখানে জামায়াত বলেছে যে আগে স্থানীয় নির্বাচনের কথাই আগে বলেছে, আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচন। এই বিষয়টাকে আপনি কি দেখছেন? আপনারাও তো স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলছেন। দেখেন, বিষয়টা এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে রাষ্ট্রের যে বেসিক যে সংস্কারের কথা বলা হচ্ছে, তো এই সংস্কারের ক্ষেত্রে আমরা শুরু থেকেই বলেছি যে আমার যে নির্বাচন, আমি যে নির্বাচনটা দিব, জাতীয় নির্বাচন, এই ডক্টর ইউনূস স্যারও কিন্তু তিনি বারবার বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে আগামী জাতীয় নির্বাচন। তো এখন আমরা এই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি করতে চাই, তাহলে আমার নির্বাচন কমিশনে আপনি যদি
ওখানে যদি আপনি ফেরেস্তাও যদি বসান, আমি যদি তর্কের খাতিরে বলি, ওরা কিন্তু আসলে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। কারণ একটা নির্বাচন কমিশনার বা তারা প্রতিষ্ঠান হিসেবে যেটা আছে, তারা কিন্তু রাষ্ট্রের অনেকগুলো ইনস্টিটিউশনের উপর ডিপেন্ডেন্ট। তারা ওখানে মাঠ পর্যায়ে প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট, আপনার পুলিশের উপর ডিপেন্ডেন্ট, আপনার পুরো নির্বাচনিক যে প্রক্রিয়া আছে পুরো কিন্তু একটা আলাদা প্রক্রিয়া। তো যে কারণে আমরা বলছি আমাদের 5 আগস্টের পরে আমাদের ল অ্যান্ড অর্ডার যেভাবে ব্রেক হয়েছে, তো ওই জায়গা থেকে আমাদের জাতীয় নির্বাচন হওয়ার আগে আমাদের এই বর্তমান যে নির্বাচন কমিশনার আছে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে কিনা তাদের সক্ষমতা যাচাইয়ের জন্য। এবং হচ্ছে আমরা যেটা বলছি যে নির্বাচন, জাতীয় নির্বাচন হওয়ার পরে যদি আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন, সেখানে দেখা যাচ্ছে জয়ী যে দলটা হয়, যে দলটা ক্ষমতায় আসে, তারা দেখা যাচ্ছে তাদের মতো করে একটা সেট তৈরি করে তাদের সুবিধা মতো নির্বাচনগুলো দেয়। সেখানে আসলে সুষ্ঠু নিরপেক্ষর জায়গাটা থাকে না। যে কারণে আমরা শুরু থেকেই বলে আসছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। এই ক্ষেত্রে জামাতও বলেছে, অন্যান্য রাজনৈতিক দল, এবি পার্টি সহ গণ অধিকার পরিষদও তারা এখন বলছে। তো বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দলই কিন্তু তারা বলছে স্থানীয় সরকার নির্বাচন। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই সরকারের জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন অন্তত যদি সম্পূর্ণ দিতে নাও পারে, অন্তত একটা অংশ, মানে অন্তত 30% অথবা 40% নির্বাচন যাতে দিয়ে নির্বাচন কমিশনকে বা আমাদের সার্বিক যে পরিস্থিতি আছে সেটাকে একটা টেস্ট করা বা সক্ষমতা যাচাই করা হিসেবে দেখা যেতে পারে। জি, এম রহমান মাসুমের কাছে আসতে চাই। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আপনি দেখেছেন অন্য দেশে, আপনি আমেরিকাতে বা ইউকেতে আপনি দেখেছেন, সেখানে সঙ্গে আমরা আসলে কত দূরে আছি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে? আমাদের কি করা প্রয়োজন মনে হয় আপনার কাছে? সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমরা আসলে 1000% পিছনে আছি, এটা বললাম আর কি, মানে হাইপোথেটিক্যালি। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আমি দুটো উদাহরণ দেব, বুঝবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় আছি আমরা, কোথায় নাই। এখানে ধরেন 2টা ভোট পড়েছে একটা এই ইলেকট্রাল বক্সে, সেটাকে ভর্তি করে দেওয়া হচ্ছে পরে এন্ড অফ দ্য ডে। আমেরিকাতে আপনি ভোট দিতে পারবেন। আমেরিকাতে যদি ভোটিং ফ্রড করেন, ইটস এ ফেডারেল ক্রাইম এগেইনস্ট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি বুঝতে পারছি আপনাকে? এখন আপনি যদি এই ক্রাইমে অভিযুক্ত হন, কি হতে পারে? ইফ ইউ আর নট এ সিটিজেন, আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হন, মানে গ্রিন কার্ড যেটাকে আমরা বলি, দে উইল রিভোক ইউর গ্রিন কার্ড। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং এই অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি যদি আমেরিকা লিভ করেন, ফর এক্সাম্পল আমি পার্মানেন্ট রেসিডেন্ট, আমি সিটিজেন, বাট আমি একটা উদাহরণ দিলাম, আমি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আছে আমার, আমি বাংলাদেশে আসছি, তো তখন আমি যখন কোর্টে আবার যাব রিএন্ট্রির জন্য, এটাকে বলে ইনঅ্যাডমিসিবিলিটি, মানে আমার ঢোকার ক্ষেত্রে আমি অযোগ্য, তাকে তারা আপনার গ্রিন কার্ড রেখে আপনাকে ফেরত দিয়ে দেবে বিকজ অফ দ্য ক্রাইম। এই একটা উদাহরণ থেকে আপনি বুঝতে পারেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বা এটা কী পরিমাণ তারা এই কাজগুলো করেছে। আমেরিকাতে তারা বলে ভোট মানে ফ্রড বা এগুলো হয়, আসলে এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। কী করতে পারে আমি আপনাকে এটাও বলে দিই। এখানে একটা আছে আপনার অ্যাবসেন্টি ভোট, ফর এক্সাম্পল মেইল ভোটিং। আপনি যদি নির্বাচন কমিশনে বলেন যে যেটাকে আমরা বলি, সেখানে বলেন যে আমার 5টা ভোট আছে, আমরা মেইল ভোট দিতে চাই, ফর এক্সাম্পল। আপনি মেইল আনলেন, ফিল আপ করে দিয়ে ধরেন আমি এখন উপযুক্ত একজন, আমার মা বাবা আছে, আমি যাকে পছন্দ করি আমার মা বাবার ভোটটা আমি এখানে দিয়া তাদের সাইন করে ছেড়ে দিলাম। এই যদি বলেন করাপশন, এটাই করাপশন। আসলে সেটা কোনো করাপশন না, এটা করাপশন হতে পারে। আপনার মা বাবার ভোট আপনি, আমি অন্যের ভোট আমি কেন দিব? আমার মা বাবা তো অন্য, আমি যে দল করি হয়তো আমার বাবা অন্য দল। দিস ইজ কাইন্ড অফ করাপশন। বাট এটা যদি ধরতে পারে এটা খারাপ। আর না হলে আমার পরিবারের ভোট, আমার স্ত্রীর, ধরেন আমার এখানে আছে আমার স্ত্রীর ভোট, আমি মনে করলাম না আমি ওনাকে দিব, সেও এখানে দিবে, তার সিগনেচার করে দিল, আমি ছেড়ে দিলাম, এটা ওয়ান কাইন্ড অফ করাপশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে করাপশনের কোনো সুযোগ নেই। এবং আপনার ভোটিং ফ্রড, আমি আবার বলছি, ইটস আ ফেডারেল ক্রাইম, ইটস নট আ স্টেট ক্রাইম। এখানেও তো একই রকম দেখা যায় যে একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে, ভোট কিন্তু গেল বলে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, কেউ না কেউ দিয়েছে, হয়তো নিজের ইন পারসন ভোট, ওইটা বাংলাদেশে হয়, এটা আমেরিকাতে ইম্পসিবল, ইউ ক্যানট ডু দ্যাট। অন দ্য স্পট ইউল বি অ্যারেস্টেড অ্যান্ড ইউল বি প্রসিকিউটেড। সো এটা কোনোভাবেই সম্ভব না। আমেরিকাতে ভোটিং ফ্রড কোনোভাবেই হয় না। শুধুমাত্র এইটা বললাম, এটা এক ধরনের ফ্রড না। আসলে আই এম ইন চার্জ অফ দ্য ফ্যামিলি, আই হ্যাভ, ফর এক্সাম্পল, কনসিস্ট অফ মাই প্যারেন্টস ও ওয়াইফ, সামথিং লাইক দ্যাট। এখন তাদের আনলাম, এনে আমার মতো করে আমি দিয়ে দিলাম, তারা কখনো কমপ্লেন করবে না, মনে করছে আমি আমার মাসুম যা দিই তারা তাতে খুশি। ওই ক্ষেত্রেই আপনি বলতে পারেন যে এটা ফ্রড কিনা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এবং
ওনাদের ভোট আপনি ক্যারি করতে পারবেন না। যখন আপনি নিয়ে মেইল বক্সে দিবেন তখন ওনাদের ভোট আনলেস ইউ আর অথরাইজড টু ক্যারি দিস ভোটস, এটা আপনি করতে পারবেন জি, না। আপনার কাছে আরেকটি প্রশ্ন, যেটা আসলে জাল ভোট বন্ধ করা বা টাকার লেনদেন বন্ধ করা, পেশি শক্তির প্রদর্শন বন্ধ করা, এইগুলো বন্ধ করার জন্য কোন সিস্টেমটা পরিবর্তন করা মনে হয় আপনার কাছে বাংলাদেশে? নিশ্চয়ই অনেকেই Oh yes, here's the stuff. Sustainable democracyর জন্য voting processটা very vital or pivotal. Without having a good and sustainable system, আপনি ওই গণতন্ত্র কখনোই করতে পারবেন না। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার চূড়ান্ত খেলাই হচ্ছে ভোটিংটা আপনি কীভাবে দিচ্ছেন, যাই হোক না কেন। এক্ষেত্রে ভোট ফ্রডে, বাংলাদেশে যে ভোটিং ফ্রড, এটাকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে ঘোষণা করা যেতে পারে এবং এটা করা উচিত বলে মনে করি। ইফ আই এম ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট, আই উড ডু দ্যাট স্ট্রেট ওয়ে ফ্রম দ্য ডে ওয়ান। অর্থাৎ রাষ্ট্রীয় অপরাধ। এবং এই অপরাধটা কী হতে পারে, আপনি যদি ভোট ইচ্ছা, এবং এটার ধরন হতে পারে, আপনি একজনের ভোট একজন দিয়ে দিয়েছেন একটা, বিশাল আকারে ম্যাসিভ ভোটিং ফ্রডের সাথে আপনি জড়িত একটা, কর্মকর্তা হিসাবে আপনি আর একটা, ইউ আর ট্রাস্টেড পারসন উইচ আপনি কন্ডাক্টিং করতেছেন ভোটিং প্রসেস, এখানে আপনি জড়িত যে কোনোভাবে টাকায়, এটার জন্য আর একটা। কারণ আপনাকে আপনাকে আমি ট্রাস্ট করেছি যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি একজন অফিসার, কিন্তু আপনি কী করেছেন, আপনি বিট্রে করেছেন, এটার জন্য আর একটা বড় অপরাধ। এভাবে যদি নিশ্চিত করতে পারে সরকার, বিচার বিভাগ বা সব কিছু মেকানিজমের মাধ্যমে, আমি আপনাকে বলে দিতে পারি আনডাউটেবলি ইট উইল বি এলিমিনেটেড বাই 80 to 90% ওভারনাইট। এবং যদি কেউ ভোটিং ফ্রডে অভিযুক্ত হয়, পাসপোর্ট পেতে তার সমস্যা হবে, পেনশনে গেলে তার সমস্যা হবে, তার সন্তান সরকারি চাকরিতে গেলে তার সমস্যা হবে। আপনি যেগুলো করে দেন উইদিন 3 to 4 ইয়ার্সের ভিতরে, যদিও 5 বছর পরে তো ন্যাশনাল ইলেকশন হয়, 5 বছরের ভিতরে বাংলাদেশ থেকে ভোটিং ফ্রড চিরতরে চলে যাবে যদি এটা কার্যকর করতে পারেন। কারণ যেভাবে এখানে হয় ভোটিং, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এবং খুবই, আমি যদি বলি যে এটা রীতিমতো রাষ্ট্রের ব্যবস্থার বিরুদ্ধে রীতিমতো আইনের মতো উৎসবে মেতে ওঠে তারা, এই জঘন্যতম অপরাধ তারা পরিচালনা করে। এবং সবার আগেই এই দিকটাই এখন নিশ্চিত করা দরকার। আমি জানি না এটা কীভাবে তারা করতেছেন, আমাদের যারা রিফর্মস কমিশন আছে আলী রিয়াজ স্যারের মাধ্যমে এটাকে। এবং আবারও বলছি, যদি আপনি নিশ্চিত করতে চান ডেমোক্রেসি এবং এটাকে সাস্টেন করতে চান, US পলিসি মডেল, ইউ ক্যান ফলো দ্যাট। দিস ইজ দ্য বেস্ট মডেল অফ সাস্টেনিং ডেমোক্রেসি। আমি মিরাজের কাছে আসতে চাই। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আপত্তিকর মন্তব্য করে শুধু তাকে নয় পুরো ঢাকাবাসীকে অপমান করেছেন, এর জন্য তাকে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আপনি কি তাই মনে করেন যে আসলে ইশরাক হোসেন যেটি বলেছেন ক্ষমা চাইতে হবে, আপনি কি মনে করেন আসলে ক্ষমা চাওয়া না চাওয়ার বিষয়টি কি? এটি তিনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, তার রাজনৈতিক বক্তব্য হিসেবে আমি এটিকে গণ্য করি। কারণ হচ্ছে প্রথমত তিনি যেটি করছেন, নগর ভবন যেভাবে তিনি দখল করে আছেন এবং তার সমর্থক দিয়ে নগর ভবনে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেছেন, সেখানে প্রায় 1 কোটি নাগরিকের তাদের যে নাগরিক সেবা পেতে সেটি সমস্যা হচ্ছে। ওই জায়গা থেকে ইশরাক হোসেন যেটি করছেন এটি এক ধরনের ক্রিমিনাল না, এটি ভয়াবহ রকমের অপরাধ। আপনি তো নগর ভবনকে আপনি দখল করতে পারেন না। তো যেই জায়গা থেকে আপনার সরকার থেকে আমরা যেটি মনে করছি যে সরকার থেকে এটি স্ট্রিক্টলি এটির বাংলাদেশের যে প্রচলিত যে আইন আছে, রেগুলেশন আছে, সেটি অনুযায়ী সেটিকে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমরা দুঃখজনক হলেও দেখতে পাচ্ছি যে ইশরাক হোসেন এই ধরনের কাজ লাগাতারভাবে তিনি করে যাচ্ছেন, কিন্তু সরকার থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এটিকে আমরা আসলে নিন্দা জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা বারবার যেটি বলছি যে স্থানীয় সরকার নির্বাচন আসলে কেন প্রয়োজন। বিএনপির হচ্ছে ইশরাক হোসেনের জাস্ট একটা সিটি কর্পোরেশনের নির্বাচন বা একটা মেয়র হিসেবে তিনি যেই সমস্ত কার্যকলাপ করছেন, নগর ভবন তিনি মেয়র হওয়ার আগেই তিনি দখল করে বসে আছেন। এখানে গতকাল দেখেছি যে মারামারি হয়েছে, পর্যন্ত একজনকে রক্তাক্ত করা হয়েছে। হ্যাঁ, যে আমি সেটাকে এই জন্য বলছি যে ইশরাক হোসেনকে সরকার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না। আর জাতীয় ইলেকশন হলে বাংলাদেশের 300 আসনে সরকার কিভাবে নিরাপত্তা দিবে? আপনি যদি দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সেখানে বিএনপির প্রত্যেকটা আসনে, আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আসনে তাদের 6 থেকে 7 জন করে ক্যান্ডিডেট। এত ক্যান্ডিডেট, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো একজনকে গ্রেফতার করে নিয়ে আসতে তারা হচ্ছে সেখানে সেটিকে ছিনিয়ে নিয়ে আসছে। তো এরকম পরিস্থিতিতে সরকার এগুলোই সামাল দিতে পারছে না। সেখানে আসলে জাতীয় নির্বাচনের আগে এই জন্যই আমরা বলছি যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এই ব্যাপারগুলোকে আসলে একটু যাচাই বাছাই করা উচিত। তো যে কারণে ইশরাক হোসেনের যে ব্যাপারটি, এটিকে আমরা বলবো যে এটি একটি সরকারের দুর্বলতা আর কি। কারণ তার মেয়রের পদ, এটি একজন বাংলাদেশের যারা একজন নাগরিক হিসেবে এটি সবাই
সবার কাছে ব্যাপারটি স্পষ্ট যে আপনার মেয়র ইলেকশন হয়েছে 5 বছর আগে, সেটার মেয়াদও শেষ। দ্বিতীয়ত হচ্ছে আপনার কোনো ধরনের যে কন্ডিশন আছে এটা তো আপনারা নিজেরাই তারা কন্টেস্ট করেছিল যে এটি হচ্ছে অবৈধ ইলেকশন। তো সেখানে আসলে এটা তো তার মেয়র হওয়ার মতো তো কোনো পরিস্থিতি নেই। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে ইশরাক হোসেন যেটি করছেন এটি আসলে এক ধরনের রাজনৈতিক অপরিপক্কতা থেকে তিনি এটি করছেন বলে আমি মনে করছি। জি, এম রহমান মাসুম, আপনার কাছে আসতে চাই। এই বিষয় নিয়ে আপনি বলছিলেন যে আজকে নিউ ইয়র্কে একজন মেয়র হয়েছেন মুসলিম, আর এই বিষয়ের সঙ্গে আপনি কিভাবে দেখবেন? আসলে আমাদের একটি বিষয় তো আপনি দেখছেনই, যেহেতু ঘুরে ফিরে একই জিনিস হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাস্টেইনেবল ইনস্টিটিউশনস। একজন লোক আফ্রিকাতে জন্ম নেওয়া, 2018 সালে উনি সিটিজেন হয়েছেন, ন্যাচারালাইজড সিটিজেন হয়েছেন যেভাবে আমরা হয়েছি, এবং এই ভদ্রলোক 2025-এ মেয়র অফ নিউ ইয়র্ক সিটি। দিস ইজ আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড। এবং নিউ ইয়র্ক সিটি, যাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের রাজধানী বলা হয় পৃথিবীতে, রাইট? নিউ ইয়র্ক নির্ধারণ করে পৃথিবীর অর্থনীতিটা কীভাবে চলবে। সেই শহরের একজন মেয়র, তাও ইয়ং এবং আফ্রিকাতে জন্ম নেওয়া, কয়েক বছর আগে সিটিজেন হওয়া, এবং একজন মুসলিম, যেখানে আপনি কল্পনা করতে পারেন অ্যান্ড্রু কুমোর মতো ব্যক্তি, যাদেরকে মোস্ট পাওয়ারফুল পরিবার বলা হয় আমেরিকাতে, এবং জিউস যারা কমিউনিটি আছে, ভেরি, আমি যদি বলি শাইন কমিউনিটি ইন নিউ ইয়র্ক সিটি, সেখানে চ্যালেঞ্জ করে উনি মেয়র হয়েছেন। কীভাবে হলেন? বিকজ অফ দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এবং ভোটিং রাইটটা ইন প্লেস। এই কারণে এটাই যদি আমরা বাংলাদেশের মানুষ নিশ্চিত করতে পারি, শুধুমাত্র আমি বারবার বলছি যে এত কথা হচ্ছে, সবার আগে যেটা করা দরকার, মানুষ ভোট যেন দিতে পারে। পেশি শক্তি, কালো টাকা মুক্ত, যদি ভোট দিতে পারে, হয়তো নেক্সট 2 ইলেকশনসের ভিতরেই বাংলাদেশের টোটাল প্রসিডিওরটা একটা জায়গাতে চলে আসবে। কিন্তু যদি ভোট দেওয়াটা নিশ্চিত আমরা না করতে পারি, কোনো পরিবর্তন আসবে না। এই নিউ ইয়র্ক সিটির এই ইলেকশনটা একটা জ্বলন্ত উদাহরণ হওয়া উচিত। ইনফ্যাক্ট ইট ইজ সারা পৃথিবীর মানুষের সামনে যে গণতন্ত্র থাকলে মিরাজ খালকে এমপি হতে পারবে। আর এখন আমাদের কি হচ্ছে, তার বাবা এমপি ছিল কিনা, তার বাবা মন্ত্রী ছিল কিনা, বেশি টাকা আছে কিনা, বেশি টাকা আছে কিনা, তার বাবা কার মানে কোন নেতার বেশি শক্তি আছে, নেতার সহকর্মী ছিলেন, খলিফা ছিলেন, এগুলো যদি চলতে থাকে দেশে কোনো পরিবর্তন আসবে না। এক্ষেত্রে এই যে আমি বলেছিলাম যে মিনিমাম, আমি না, এটা আমি আসলে বলেছি আগে, এখন আমি বলতে বাধ্য হচ্ছি, যদিও সরকার এটাকে অ্যাড করেছেন, মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ছাড়া যেন কেউ এমপি পদপ্রার্থী হতে না পারে, ন্যূনতম। কারণ দেখুন, মেম্বার অফ পার্লামেন্ট হওয়া ইটস এ ভেরি সিরিয়াস জব, ইটস নট এ জক। আপনি একটা জাতির আইন প্রণেতা, লেজিসলেটর, নির্ধারণ করে দিবেন এই দেশটা কিভাবে চলবে। এটাই হলো বাস্তবতা। এবং আরও কিছুদিন, আরও একটা জিনিস আপনি আসলে বলতে চাচ্ছিলেন যে নির্বাচন, আপনার স্থানীয় নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগে হবে কিনা, এই প্রশ্নের উত্তর আমি দুটো কথা বলতে চাই। সেটা হলো যে মিরাজ রাইট কথা বলেছে যে অন্ততকে 60% ইলেকশনও যেন জাতীয় ইলেকশনের আগে হয়। কারণ এই সরকার যে কী কাজ করেছে, এরা যতই হোক না কেন, এরা কিন্তু ইনএক্সপেরিয়েন্সড অ্যাডভাইজার্স বা যারা আছেন, তারা সরকার পরিচালনা করেন নাই, প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, ছোটোখাটো মানে বিগ পরিসরে করেন নাই। এটার মডেল টেস্ট হতে পারে আগামী লোকাল ইলেকশনস। এক্ষেত্রে আমি জানি না, বা যে রাজনৈতিক দলগুলো বলছেন আমরা কোনো নির্বাচন চাই না, ইটস এ নেগেটিভ অ্যাটিটিউডস ডেফিনেটলি। আমি মনে করি অন্ততপক্ষে যদি ওই ব্যাপক আকারে ইভেন ইউনিয়ন পরিষদ পর্যন্ত না যাওয়া যায়, সিটি কর্পোরেশন, উপজেলা বা আরও যে আছে, ন্যূনতম করতেই হবে, তার কোনো বিকল্প নেই, করে দেখাতে হবে যে আমরা আসলে ইলেকশনটা কীভাবে কন্ডাক্ট করি। কারণ ওই ইলেকশন ফেইলিয়ার, প্রস অ্যান্ড কনস মিলে জাতীয় ইলেকশন এটা একটা কমিটি গঠন করতে পারে, ভ্যালু হতে পারে, তারপরে এটাকে অ্যাডাপ্ট টু দ্যাট ন্যাশনাল ইলেকশন, তখন আমরা ন্যাশনাল ইলেকশনে যেতে পারি। এই জন্য আমি বলছি ন্যূনতম রিফর্ম ছাড়া ইলেকশন যদি হয়, সেই ইলেকশনের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মিরাজের কাছে একটি প্রশ্ন আছে। আমরা গতকালকে এই বিষয়টি দেখেছি, পাথরকুয়ারি চালুর দাবিতে মানববন্ধনে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের একাত্মতা। আমরা বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ দেখি, অনৈক্য দেখি, কিন্তু এই ইস্যুতে সবাই কিন্তু একমত। আপনি কীভাবে দেখছেন সিলেটে পাথরকুয়ারি বন্ধের, মানে চালুর দাবিতে তারা যে মানববন্ধন করেছেন, এটি অনেক বছর ধরেই বন্ধ আছে, সেটির চালুর দাবিতে সবাই এক হয়ে
একটু মানববন্ধন করেছে গতকালকে, সেটা কি আপনি কিভাবে দেখেন? সিলেটের ওই ঘটনাটির সাথে আসলে আমি ওইভাবে আমার জানাশোনা নেই। তো আমি এটি পরিবেশের একটি বিষয় আছে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাথরকুয়ারি উত্তোলন থেকে বন্ধ করা হয়েছিল এবং সেটি আবার চালু করার জন্য এই মানববন্ধনটা হয়েছে। আমাদের উপদেষ্টা সেখানে গিয়েছিলেন, সেখানে বাধার সম্মুখীন হয়েছেন এবং সম্মিলিতভাবেই তাকে বাধা দেওয়া হয়েছে। সেখানে কেউ কিন্তু কোনো করেনি, বিরোধিতা করেনি এবং এই পাথর চালু করার ব্যাপারেও সবাই একই বলছে যে চালু করতে হবে। পাথর চালু করার ব্যাপারে আসলে আমাদের ওইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের কিন্তু পার্টিগত কোনো অবস্থান এখনো আমরা নেওয়া হয়নি। তো আমরা যে আপনাদের প্রতিনিধিত্ব আপনাদের ওখানে ছিল, সেখানে সেই মানববন্ধনে তারা বক্তব্য দিয়েছে যেটি চালু করতে হবে। সেখানে বিএনপি ছিল, জামায়াত ছিল, এনসিপি ছিল, আরো ছোট ছোট সংগঠনের। যেহেতু এটি আমাদের নজরে এসেছে তাহলে আমরা এটি দলগতভাবে আমরা একটি সিদ্ধান্ত আমরা নিব। এটি যদি পরিবেশের জন্য খারাপ হয়, বাংলাদেশের ইকোসিস্টেমের জন্য যদি এটি হার্মফুল হয়, তাহলে আমাদেরকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে প্রয়োজনে। যেহেতু এটি আমাদের নজরে এসেছে, আমি এটি নিয়ে আলোচনা করব। সবশেষ আমি যেটি বলতে চাই, আজকে আমাদের যেটি নিয়ে আলোচনা হয়েছিল যে সব পক্ষকেই ছাড় দিতে হবে, আমরাও এনসিপি থেকেও চাই, আমরাও ছাড় দিতে চাই। তবে বেসিক সংস্কার যেগুলো পার্লামেন্টের আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে সেটিকে কার্টেল করা, দ্বিতীয়ত হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন এবং নিরপেক্ষ করা। আমরা বিশ্বাস করি যে একটা রাষ্ট্রের এই যে নতুন তরুণ প্রজন্ম যারা এসেছে তারা একটা ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা চায়। রাষ্ট্র ব্যবস্থাটা বলতে ওই রকম যে একটা সরকার বা মানে গভর্নমেন্টের আসলে কাজ কি? গভর্নমেন্টের কাজ হচ্ছে তারা এক সরকার আসবে আরেক সরকার যাবে, এই গভর্নমেন্টের মধ্যে দুই সরকারের মধ্যে পার্থক্য থাকবে আসলে পলিসিগত পার্থক্য এবং পলিসি ইমপ্লিমেন্টেশনের জায়গা। তারা কিছু নীতি নির্ধারণ করবে এবং সেটা বাস্তবায়ন করবে, কিন্তু রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো স্বাধীন থাকবে। যেমন নির্বাচন কমিশনার এখন আছে, তারা স্বাধীনভাবে কাজ করবে। 5 বছর পরে যে সরকার আসবে তাদের সময় নির্বাচন কমিশন স্বাধীন থাকবে। পুলিশ যে আমাদের পুলিশ যে সংস্থাটা আছে আমাদের, এই পুলিশটা আসলে তারা স্বাধীনভাবে কাজ করবে, এটা যে সরকারই থাকুক, অর্থাৎ পুলিশ স্বাধীন থাকবে। আমরা দেখেছি যে এই সরকার পতনের পরে প্রত্যেকটা ইনস্টিটিউশন আসলে ব্রেকডাউন হয়েছে। তো যে কারণে আমরা বলছি রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ কমিশন বলি আমরা, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়গুলো বলি আমরা, যে যতগুলো প্রতিষ্ঠান আছে তারা স্বাধীনভাবে কাজ করবে, সরকার পরিবর্তন হবে এবং তাদের মধ্যে জাস্ট পলিসিগত পার্থক্য থাকবে। এক সরকার এখন আছে, সে বলবে যে আমি শিক্ষাক্ষেত্রে আমি ভর্তুকি দিব, পরবর্তী সরকার যিনি আসবে তিনি হয়তো বলবেন যে আমি যদি ক্ষমতায় যাই আমি শিক্ষাক্ষেত্রে ভর্তুকি দিব না। বর্তমান যিনি সরকার আছে তিনি বলবেন যে আমি ট্যাক্স বাড়াবো, অন্য সরকার যারা আসতে চায় ভবিষ্যতে তারা বলবে আমি ট্যাক্স কমাবো। অর্থাৎ এই পলিসিগতভাবে পার্থক্য অন্যান্য দেশে আপনি যদি লিবারেল ডেমোক্রেসির দিকে মানে একেবারে স্বাধীনভাবে চলতে থাকবে, পলিসি নিয়ে আসলে সরকার কাজ করে। একেবারে শেষ করতে হবে আমাকে। আপনার কাছে আমি খুব 1 মিনিটে জানতে চাইবো আসলে কেমন বাংলাদেশ দেখতে চান আগামীতে? থ্যাংক ইউ, ভেরি গুড কোয়েশ্চেন। আমরা সত্যতা বলতে গেলে একটি আইনের শাসনে বাংলাদেশ দেখতে চাই, শান্তির বাংলাদেশ যেখানে প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং যার যে যোগ্যতা যেখানে সে যাওয়ার সেখানে যাবে এবং যেন তাকে যেন যোগ্য লোক অযোগ্য লোক যোগ্য স্থানে যেতে না পারে, এই বিষয়টা যেন নিশ্চিত করার জন্য গুড গভর্নেন্স বা আইনের শাসন প্রতিষ্ঠায়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় একটি মানবিক এবং আইনের শাসনের বাংলাদেশ আমরা সেটি প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সঙ্গেই থাকুন।